নমস্কার বন্ধুরা, কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম পাশের বাড়ি। লেখক প্রথমনাথ বিশি। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। সেবারে পুজোর ছুটিতে শাস্তান্বেষীদের বড় ভিড়। কাছাকাছির মধ্যে সাঁওতাল পরগনায় ও ছোটনাগপুর অঞ্চলে স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর যত শহর আছে সবগুলি বাড়ি ভাড়া হয়ে গেছে, অথচ লোক আসার বিরাম নেই। যাহারা বাড়ি বন্দোবস্ত করিয়া আসিতেছে তাহারা জায়গা পাইতেছে, যাহারা অমনি আসিতেছে স্টেশনে কয়েক ঘণ্টা বসিয়া থাকিয়া অন্য স্থানে যাত্রা করিতেছে। বিরক্ত হইয়া অনেকে আবার কলিকাতাতেও ফিরিয়া যাইতেছে। প্রফুল্লরা কোনো একটি স্বাস্থ্যকর শহরে একটি বাসার সন্ধান করিতেছিল, কিন্তু সব জায়গা হইতেই খবর আসিতেছে আর কয়েকদিন আগে চেষ্টা করিলেই বাড়ি পাওয়া যাইত, এখন নিরুপায়। প্রফুল্লরা প্রায় যখন হতাশ হয়ে আছে, তখন সিংভূম জেলার কোনো একটি ছোট শহর হইতে নরেনের চিঠি আসিল। নরেন প্রফুল্লর সহপাঠী। এখন উক্ত স্থানে যে কাঠের ব্যবসা আছে সে কাঠের ব্যবসা উনি করেন। নরেন লিখিয়াছে যে একটি বাড়ি পাওয়া যাইতে পারে। বাড়িটা ছোট তবে নূতন, স্থানের অভাব রঙের জৌলুসে পূরণ করিয়া দিতে পারিবে, আর ভাড়াটাও চাহিদার তুলনায় সাধ্যের একেবারে বাহিরে নয়। প্রফুল্ল আনন্দিত হইয়া টেলিগ্রাফ করিয়া দিল, এনগেজ এট ওয়ান্স, অর্থাৎ এখনই ভাড়া করিয়া ফেলো। নরেন তারে জবাব দিল, এনগেজ স্টার্ট, অর্থাৎ ভাড়া করা হইয়াছে, রওনা হও। পরদিন প্রফুল্ল তাহার স্ত্রী, পুত্র, ভাই, বোন এবং একটি চাকর সহ উক্ত স্থানে যাত্রা করিল। স্থানটির নাম যে কেন গোপন রাখিতেছি গল্পটি পড়িলেই বুঝিতে পারা যাইবে। বেলা 2:30টার সময় প্রফুল্ল সপরিবারে নির্দিষ্ট স্টেশনে আসিয়া নামিল। নরেন প্ল্যাটফর্মে আসিয়া উপস্থিত ছিল। সে প্রফুল্লদের অভ্যর্থনা করিয়া লইল। নরেন আগে কয়েকখানা সাইকেল রিক্সাকে বলিয়া রাখিয়াছিল। এবারে সকলে সেই রিক্সা যোগে বাড়ির দিকে চলিল। মিনিট 20 পরে তাহারা সেখানে আসিয়া পৌঁছিল। প্রফুল্লরা দেখিল সত্যই বাড়িটি খুবই সুন্দর, অবশ্য ছোট সন্দেহ নেই, তবে তাহারাও তো সংখ্যায় অগুন্তি নয়। তাছাড়া বাড়ির কম্পাউন্ডও বেশ বড়। দিনের বেলায় সেখানে কাটালেই চলিবে, খোলা হাওয়ায় থাকিতেই এখানে আসা। প্রফুল্ল নরেনকে সঙ্গে করিয়া কম্পাউন্ডের মধ্যে ঘুরিয়া চারিদিকটা একবার দেখিয়া লইতেছিল। নরেন বলিল, এবার বড় ভিড়, চালা ঘরখানা অবধি পড়ে নেই। প্রফুল্ল শুধাইল, এমন কি প্রতি বছর হয়? আরে রাম, সব পড়ে থাকে। এবারে একটা বাড়িও খালি নেই। কত চেষ্টা করে যে এই বাড়ি পেয়েছি। আচ্ছা, ওই বাড়িটা যেন খালি মনে হচ্ছে না? এই বলিয়া সে অদূরবর্তী পাশের বাড়িটা দেখাইল। প্রকাণ্ড কম্পাউন্ডে প্রচুর প্রাচীন গাছপালার মধ্যে মস্ত একটা বাড়ি।
নরেন বলিল, ও একটা পুরনো বাড়ি, যে চাহিদা তাতে পুরনো আর নতুন। ও বাড়ি ভাড়া দেয় না। বাড়িওয়ালা আসে বুঝি? কখনো তো দেখিনি। আশ্চর্য, ভাঙাচোরা বুঝি? এমন কিছু অব্যবহার্য নয়। ভাড়া বেশি বলে মনে হয়। অসম্ভব নয়। তাছাড়া ও বাড়িটা সম্বন্ধে এমন সময় চায়ের ডাক পড়িল। আলাপের সূত্র ছিন্ন হইয়া গেল। দুজনে ফিরিয়া আসিল। শহরের কাছেই সুবর্ণরেখা নদী। নদীর এক স্থানে কতকগুলো বড় বড় পাথরের খণ্ড পড়িয়া আছে। আগন্তুকগণের সেটি অবশ্য দ্রষ্টব্য। কলিকাতার বাবুরা আসিয়া সে স্থানটা দেখিতে পায়। শূন্য নদী খাতে শুষ্ক পাথরের খণ্ডগুলি দেখিয়া আহা আহা করে, ফটো তুলিয়া নেয় এবং জ্যোৎস্না রাত্রে সেখানে নিস্তব্ধ হইয়া বসিয়া থাকে। স্থানীয় লোকেরা বুঝিতে পারে না সেখানে এমন কি দেখবার আছে, ভাবে কলিকাতার বাবুদের দৃষ্টি আলাদা। সেদিন প্রফুল্ল ও নরেন সন্ধ্যার আগে সেখান হইতে ফিরিতেছিল। যখন তাহারা বাড়ির কাছে আসিয়া পড়িয়াছে, প্রফুল্লর চোখ সেই সময় পাশের বাড়ির দিকে পড়িল। সেদিনের অসম্পূর্ণ আলাপ তাহার মনে পড়িল। শুধাইল, সেদিন এই বাড়িটার কথা কি বলছিলে? নরেন বলিল, হ্যাঁ, বাড়িটা হানা বাড়ি। কৌতূহলী প্রফুল্ল শুধাইল, কিছু দেখেছ? না, শুনেছি। কি শুনেছ? বাড়িটায় রাত বিরেতে নাকি আলো দেখা যায়, মানুষের গলার আওয়াজ শোনা যায়। ওখানে নাকি কে আত্মহত্যা করেছিল। প্রমাণ কি? আরে প্রমাণ নেই, সেই তো ভয়। তাছাড়া এসব জিনিস কখনো প্রমাণ হয়? কেউ সন্ধান করেনি কেন? স্থানীয় লোক ভয়ে ওখানে প্রবেশ করে না। প্রফুল্ল বাড়িটার দিকে তাকাইল। ছমছমে অন্ধকারে প্রকাণ্ড বাড়িটা মুখ ভার করিয়া দণ্ডায়মান। প্রফুল্লর গায়ে কাঁটা দিয়ে উঠল। নরেন বলিল, মেয়েদের এসব কথা বলো না যেন, অযথা ভয় পাবে। তবে দেখো কেউ যদি ওদিকে না যায়, বিশেষ করে সন্ধ্যার পর। দুজনে বাড়িতে আসিয়া পৌঁছিল। যখন দুজনে চায়ের পেয়ালা লইয়া বসিয়াছে, প্রফুল্লর ছোট ভাই টেবিলের উপর কতকগুলো শিউলি ফুল রাখিল। প্রফুল্ল শুধাইল, কোথায় পেলি রে? সে বলিল, পাশের বাড়িতে প্রচুর আছে। নরেন বলিল, এই যে সন্ধ্যাবেলাকার ফুল, এখনো সব ফোটেনি তো। গীতিশ বলিল, এখনই তুলে আনলাম। কত ফুল ওখানে। নরেন প্রফুল্লর দিকে তাকাইল। রাত্রে শয়নের পূর্বে প্রফুল্ল পত্নীকে বলিল, গীতিশ সেই যে ফুলগুলি তুলে এনেছে, ভালো কিন্তু করেনি ও। পত্নী ভাবিল, পরের বাড়ির ফুল মনে করিয়া প্রফুল্ল একথা বলিতেছে। তাই বলিল, খালি বাড়ি, আনলই বা? সেজন্যই তো বলছি। কেন, কি হলো? তখন সবিস্তারে সব কথা প্রফুল্ল তাহাকে বলিল এবং সাবধান করিয়া দিল, একথা যেন ছেলে মেয়েদের না বলা হয়। নিশ্চয় এ কথা আর বলতে আছে বলিয়াই পত্নী তখনই গৃহ অভ্যন্তরে গিয়ে তাহার ননদ, দুই ননদকে ও গীতিশকে সব বলিয়া ফেলিল। কিছু রং চড়াইয়াই বলিল। বড় ননদ
ফুলু বলিল, তাই বলো বৌদি, ওই বাড়িটার দিকে তাকালেই গা ছমছম করে। ছোট ননদ টুলু বলিল, আমি কাল রাতে একবার ছাদে গিয়েছিলাম, মনে হলো বাড়িটার জানালায় যেন আলো। গীতিশ কিশোর বালক, ভয় পাইয়াছে বলা চলে না, কিন্তু যেখানে তাহার দুই বোন একরূপ সাক্ষ্য দিতেছে সেখানে তাহার অন্যরূপ বলা চলে না। তাই বলিল, আমি যখন আজ সন্ধ্যাবেলায় ফুল আনতে যাই, মনে হলো বাড়ির দোতলায় বারান্দায় একটা যেন শ্যাডো। তারপর বলিল, অবশ্য ভূতে আমি বিশ্বাস করি না। ফুলও বলিল, ভারী বীরকি না, তবে শ্যাডোটা কিসের? অবশ্য মানুষের। তবে মানুষটা দেখতে পেলে না কেন? অন্ধকার, জানিস না, খুব ঘন অন্ধকার। আহা, কি বুদ্ধি! অন্ধকারে মানুষ দেখা গেল না, অথচ ছায়া দেখা গেল, এ কি হয় নাকি? তাহাদের বৌদি জয়ন্তী বলিল, হয় কি না হয় সে তর্ক থাক, ওদিকে আর যেও না, আর এক কাজ করো, ওদিকের জানালাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ো। সেদিন এই পর্যন্তই। পরদিন নতুন কৌতূহলে সকলে পাশের বাড়ির দিকে তাকাইল। ও বাড়িতে একটু শব্দ হইলেই, যদি একটা কাক জোরে ডাকে বা একটা জানলা খট করিয়া পড়ে, সকলে নতুন অর্থভরা চাহনিতে পরস্পরের দিকে তাকায়। অবশ্য প্রফুল্ল এর মধ্যে নেই। কথাটা তাহার মনের অন্তরালে চলিয়া গিয়াছে। সন্ধ্যাবেলায় প্রফুল্ল নরেনের সহিত বেড়াইতে বাহির হইয়াছে। তাহার স্ত্রী, দুই বোন ও দুই ভাই বসিয়া জটলা করিতেছে। পুরনো চাকর হরি প্রফুল্ল ছোট ছেলে এবং মেয়েকে লইয়া বেড়াইতে গিয়াছে। ফুলু বলিল, বৌদি, কাল রাত্রে ওদিকে যেন একটা চাপা কান্না উঠেছিল। টুলু বলিল, আমিও শুনেছি। গীতিশ বলিল, কুকুর কেঁদে থাকবে। ফুলু এবং টুলু বিরক্ত হইয়া শুধাইল, তুমি শুনেছ? অবশ্য শুনেছি, তবে কুকুর ছাড়া আর কি হবে? ফুলু বলিল, তবে কেন কথা বলতে এসেছ? টুলু বলিল, জানো, কুকুরে ভূত দেখতে পায়। সকলের গায়ে কাঁটা দিয়া উঠিল। এমন সময়ে হরি মিপু ও টিপুকে লইয়া ফিরিয়া আসিল। হরি বলিল, বৌদি, ও বাড়িতে মস্ত একটা হনুমান আছে, গাছের উপর খুব শব্দ করছিল। চারজনে উৎকণ্ঠ হইয়া উঠিল। কি করে বুঝলি হনুমান? তাছাড়া সন্ধ্যাবেলায় গাছের উপর কি আর লাফাবে? সন্ধ্যাবেলায় কি হনুমান লাফায়? হনুমান যে কখন লাফায় না জানা না থাকায় হরি বলিল, স্পষ্ট দেখলাম। কি দেখলে? কালো একটা কি। হনুমান কি কালো হয়? তাছাড়া আর কি হবে? যাই হোক, ওদিকে আর ছেলে মেয়েদের নিয়ে যেও না হরি। এই বলিয়া বৌদি ছেলে মেয়েদের লইয়া উঠিয়া গেল। ফুলু বলিল, হরি, ওদিকে আর যেও না। কেন দিদি? কেন নয়, যেও না বলছি। টুলু বলিল, ও বাড়ি ভালো নয়। গীতিশ ঠাট্টার সুরে বলিল, ঘোস্ট, মানে ভূত প্রেত আছে। হরি বসিয়া পড়িল। কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, তাই হবে দিদি। কাল রাতেও বাড়ির জানালায় যেন একটা আলো দেখতে পেয়েছি। ফুলু ও টুলু সমস্বরে গীতিশের প্রতি বলিল, কেমন, এবার হলো তো বীরপুরুষ? ভূতে হলে
কি আলো নিয়ে চলাফেরা করে? প্রয়োজন হলে করে, আমি বিশ্বাস করি না। বেশি বড়াই করো না, টেরটি পাবে, ভালোই হবে, একটা নতুন জিনিস জানা যাবে। তারপর গীতিশ বলিল, এত তর্কে কাজ কি? ওই তো ক্যালেন্ডারে দেখা যাচ্ছে পরশু অমাবস্যা। আমি ওই দিন রাতে যাব ওই বাড়িতে। বাজি রাখতে রাজি আছো তো? ফুলু বলিল, 100 বার রাজি। টুলু বলিল, না। কেন? হেরে যাবে বলে? বিপদ ঘটলে দাদার কাছে কে জবাবদিহি করবে শুনি? ওই বলে পিছিয়ে যাওয়া? আচ্ছা, তোমরা বাজি রাখো না না রাখো, আমি তো যাবই। অনেক হয়েছে, এখন থামো তো। পরশুদিন শনিবার, অমাবস্যা পড়ে আছে। শনিবারই যথেষ্ট, তাই আবার অমাবস্যা। ভূত প্রেতের 12 পোয়া সুবিধা, আরও একটা সুযোগ জুটিয়া গেল। সকালবেলায় গাড়িতে প্রফুল্ল নরেনের সঙ্গে টাটানগর বেড়াইতে গেল। বলিয়া গেল ফিরিতে অনেক রাত হইবে, 12টার এদিকে নয়। গীতিশ বলিল, আজ রাত্রে যাব। ফুলু বলিল, এমন কাজ করো না। টুলু বলিল, যাবে মানে? অন্ধকারে খানিকটা কোথাও লুকিয়ে থেকে এসে বাহাদুরি করবে যে গিয়েছিলাম। গীতিশ বলিল, আচ্ছা, এক কাজ করো, সন্ধ্যার আগে তোমাদের একখানা রুমাল ওই বাড়িটার সামনে রেখে আসবো, তারপর রাতে গিয়ে ওখানা আনবো। আর কি প্রমাণ চাও? ব্যাপার শুনিয়া তাহাদের বৌদি তো নিষেধ করল, বোনেরাও নিষেধ করিল, কিন্তু গীতিশ তো কিছুতেই শুনিবে না। তাহাদের এক ভয়, পাছে গীতিশের কেন কোনো বিপদ ঘটে। আর এক ভয় আছে, পাছে প্রমাণ হইয়া যায় সত্যই ও বাড়িতে ভয়ঙ্কর কিছু নাই। পাশের বাড়িতে ভীতিজনক কিছু আছে, সে এক নতুন অভিজ্ঞতা। কলিকাতায় ফিরিয়া গিয়া কত গল্প করা যাইবে, সেই সুযোগ তাহারা এমনভাবে নষ্ট করিতে চায় না। কিন্তু সমবয়স্ক মেয়েদের কাছে গীতিশের পৌরুষ আহত হইয়াছে, সে কিছুই শুনেবে না। সকলের নিষেধ সত্ত্বেও অপরাহ্নে ও বাড়িতে রুমাল রাখিতে গেল। দুই বাড়ির মাঝখানে ছোট্ট একটা প্রাচীর, ডিঙাইয়া অনায়াসে পার হইয়া যায়। ফুলু ও টুলু প্রাচীরের কাছে গেল। গীতিশ রুমাল লইয়া প্রাচীর পার হইয়া ওই বাড়ির বাগানে ঢুকিল। তাহারা দেখিল বাড়িটার সম্মুখে যে বাঁধানো বসিবার জায়গা আছে, সেখানে গীতিশ রুমালখানা রাখিল। তারপরে সে ফিরিয়া আসিয়া প্রাচীর পার হইল। কেমন দেখলে তো যে রুমাল রেখে এলাম? গীতিশ কিছুতেই নিষেধ শুনিবে না। শেষ মুহূর্তে তাহার দুই বোন এবং বৌদি কত করিয়া বারণ করিল, হাতে ধরিল, কিন্তু সে তো অটল। অগত্যা তাহারা নিরস্ত হইল। রাত 12টার কাছাকাছি গীতিশ একখানি লাঠি হাতে রওনা হইল। দোতলার বারান্দায় দাঁড়াইয়া তাহার বোনের এবং বৌদি ভয়ে নিঃশ্বাস বন্ধ করিয়া আশা আশঙ্কায় মিনিট গণিতে গণিতে দেখিতে লাগিল। তাহারা দেখিল গীতিশ প্রাচীরটার কাছে গিয়া দাঁড়াইল। ধীরে ধীরে এবার প্রাচীরের উপরে উঠিল। ঘন অন্ধকারেও বেশ বুঝতে পারা যাইতেছে এবারে খুব সম্ভব সে ওপারে নামিয়াছে, কারণ তাহার সাদা জামাটা আরও অস্পষ্ট। এবারে আরও অগ্রসর হইয়া গেল। না, আর কিছুই দেখা যাইতেছে না। বোধ করি গাছটার আড়াল হইয়াছে। মেয়ে তিনটার ভয়ে নিঃশ্বাস পড়িতেছে না। কতক্ষণ হইল? 1 মিনিট,
3 মিনিট না 10 মিনিট? ভয়ে মুহূর্ত আর ফুরাইতে চাইছে না। এমন সময় অন্ধকার বিদীর্ণ করিয়া গীতিশের আর্তস্বর উঠিল। আলো হাতে করিয়া মেয়েরা প্রাচীরের দিকে ছুটিয়া গেল। প্রাচীরের কাছে দিকে সাদা কি একটা বস্তু। লণ্ঠনের আলোয় দেখা গেল মূর্ছিত গীতিশ। জলান, পাখান, স্মেলি সল্টান। বিপদের উপর বিপদ। এমন সময় প্রফুল্ল ও নরেন আসিয়া উপস্থিত। তাহারা এইমাত্র স্টেশন হইতে আসিতেছে। বাড়িতে ঢুকিবা মাত্রই কোলাহল শুনিতে পাইয়াছে। নরেন বলিল, সব বুঝেছি, কি সর্বনাশ। প্রফুল্ল বলিল, লক্ষ্মী ছাড়া বুঝি বাহাদুরি দেখাবার জন্যই ওই বাড়ি গিয়েছিল না? না, ভয় নেই, নিঃশ্বাস প্রশ্বাস ঠিকই পড়ছে। নরেন ইতিমধ্যে তাহার বুকে পিঠে হাত দিয়া দেখিয়া লইয়াছে। তখন সকলে মিলিয়া মূর্ছিত গীতিশকে তুলিয়া লইয়া ঘরে গেল। শেষ রাতে তাহার মূর্ছা ভাঙিল বটে, কিন্তু এত দুর্বল যে কথা বলিতে পারিল না। নরেনের আর সে রাত্রে বাড়ি যাওয়া হলো না। সারা রাত্রি সেবা শুশ্রূষার পরে গীতিশ এতক্ষণে সম্পূর্ণ সম্বিত ও বাকশক্তি ফিরিয়া পাইয়াছে। প্রথম কথায় সে বলিল, রুমালখানা কই? সেখানা আমি সঙ্গে এনেছিলাম। কিন্তু ভয় পেয়েছিলে কেন? কিছু দেখনি কি? সে আমি বলতে পারবো না। সাদা সাদা অনেকগুলো মূর্তি। তখনই তো বলেছিলাম যেও না। গীতিশ অস্পষ্ট স্বরে বলিয়া উঠিল, ও বাবা। এমন সময় বাহিরে একটা গোলমাল শোনা গেল। নরেন বলিল, দেখো তো প্রফুল্ল, ব্যাপারটা কি? প্রফুল্ল জানলায় উকি মারিয়া বলিল, এ আবার কি? পাশের বাড়িটা যে পুলিশে ভর্তি হইয়া গিয়েছে। সত্যি? তাই তো দেখি। এ আবার কি রহস্য? রহস্যভেদের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হইল না। দরজার কড়া নাড়িয়া উঠিল। দরজা খুলিতেই একজন দারোগা নরেনকে বলিল, যাক, আপনি আছেন, আর ভয় নেই। কি হয়েছে? এবারে কষ্ট করে সার্চ ওয়ারেন্টের সাক্ষী হবার জন্য ও বাড়িতে যেতে হবে। কি ব্যাপারটা আগে শুনি। আজ কয়েকদিন হলো ওখানে কয়েকজন ফেরারি আসামি বাস করছিল। খুঁজতে খুঁজতে এইমাত্র সন্ধান পেয়ে তাদের অ্যারেস্ট করেছি। ওটা না ভূতের বাড়ি? সেই ভয়ের সুযোগ নিয়েই ওখানে ওরা আশ্রয় নিয়েছিল। ভেবেছিল কেউ সন্দেহই করবে না। কজন লোক? 6 জন। চলো প্রফুল্ল, এবার ঘুরে আসি। চলো, পাশের বাড়িটা দেখবার কৌতূহল ছিল, দেখা হয়ে যাক। নরেন দারোগার উদ্দেশ্যে বলিল, চলুন যাওয়া যাক। তাহারা 3 জনে পাশের বাড়ির দিকে রওনা হইল। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে আরেকটি গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।